আসসালামু আলাইকুম দর্শক। তারেক রহমানময় পুরো বাংলাদেশ এবং তারেক রহমানের যে স্লোগান সবার আগে বাংলাদেশ সেটি বর্তমানে খুব ভালোভাবেই ব্র্যান্ডিং হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং সাধারণ জনগণ কিন্তু সেটিকে খুব ভালোভাবে নিচ্ছেও। একটি ঘটনা দিয়েই শুরু করি আমার আজকের যে আলোচনা বা এখনকার যে আলোচনা। একটি ঘটনা সেটি হচ্ছে সম্প্রতি আমি উত্তরা এলাকায় গিয়েছিলাম কোনো একটি কাজে। তারপর সেখান থেকে গুলশান, গুলশান থেকে আমার যেখানে আমি থাকি আমার এলাকায়। উত্তরায় এবং মানে গুলশান এই ২ এলাকার ভেতর যখন আমি যাতায়াত করছিলাম, ঠিক তখন আমি একটা পয়েন্টে দাঁড়িয়েছিলাম এবং সেই জায়গায় একজন রিক্সা চালকের সঙ্গে আমার কথা হচ্ছিল। তো সেই রিক্সা চালক আমার সাথে তিনি জয়পুরহাট থেকে এবং তিনি আমার সাথে যখন কথা বলছিলেন, তিনি কিন্তু তার এলাকায় জামাত কেন্দ্রিক যারা প্রার্থীরা আছেন, তারা যখন প্রচারণা করছেন, তাদের প্রচারণা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, "তাদের প্রচারণা আমার কাছে ভালো লাগে না। কিন্তু তারা somehow brain wash খুব ভালো করতে পারেন।" তিনি এই কথাটি বলছিলেন। তো ১ কথায় ২ কথায় আমি তার কথা সবগুলো শুনছিলাম মনোযোগ দিয়ে। তো এই ঘটনা থেকেই আমার যেটি মনে হচ্ছিল, তিনি বলছিলেন যে জামাতের যিনি প্রার্থী আছেন, তারা তো খুব সুখে শান্তিতেই থাকবেন। কিন্তু আ সাধারণ মানুষ হয়তোবা রাজনীতির কারণে বাংলাদেশের রাজনীতির কারণে সাধারণ মানুষ হয়তোবা ভুক্তভোগী। এটি গেল একটি ঘটনা। ২য় ঘটনা হচ্ছে যেটি চর্চা হচ্ছে, পুরো বাংলাদেশ জুড়ে যেটি চর্চা হচ্ছে সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান মানে বিএনপির বর্তমান চেয়ারপারসন। তারেক রহমান তিনি বাংলাদেশে আছেন এবং তার যে ব্যবহৃত গাড়িটি আছে সেই গাড়িটি নিয়ে একটি চর্চা মানে প্রশ্ন উঠেছে এবং এটি নিয়ে চর্চা চলছে এবং এটিকে কেন্দ্র করে একদল বাহিনী কিন্তু আপনার আ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানান নেগেটিভ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমার মনের মধ্যেও এই প্রশ্নটি ছিল এবং একই সাথে আমার কাছেও মনে হয়েছে যে প্রশ্নটি যৌক্তিক এবং তারেক রহমানের সেটি জনগণের সামনে ক্লিয়ার করা উচিত। এবং ৩য় আরেকটি ব্যাপার হচ্ছে যে তারেক রহমানের যেই আ ৬ কোটি নাকি ৭ কোটি তিনি হলফনামায় দেখিয়েছেন। নির্বাচনী হলফনামায় তিনি দেখিয়েছেন এবং আ সেখানে তিনি এটি দেখিয়েছেন যে তার ইনকাম সোর্স হচ্ছে ৬ কোটি। এটি নিয়েও মানুষের প্রশ্ন উঠেছে, মানুষ প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের ভিত্তিতে আপনার যেটি হচ্ছে যে সেই ইনকাম এবং তার এত বিলাসবহুল গাড়ি এবং বাড়ি এইগুলো নিয়েও প্রশ্ন উঠেছে। তো প্রশ্ন উঠার পরে আপনার আমিও সাধারণের মতোই আমি নিজের মনের মধ্যেই প্রশ্ন করছিলাম, চিন্তা করছিলাম যে আসলে এগুলো কেন হচ্ছে, কেন হলো? বা তারেক রহমান এগুলোর উত্তর দিবেন কিনা? তবে সম্প্রতি আমার মতো আরো অনেক সংবাদকর্মীরাই যখন প্রশ্ন করছিলেন ঠিক তখন আপনার একজন সংবাদকর্মী এবং আপনারা জানেন তার কথা শুনেন সব জায়গাতেই। তিনি আ যখন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের কাছে এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তখন তারেক রহমান তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং তাকে সাফাই দিয়েছেন। তাকে জানিয়েছেন দেখুন আমি শব্দটা ব্যবহার করছি, তাকে সাফাই দিয়েছেন। তাকে পুরো বিষয়টি এক্সপ্লেইন করেছেন। তারেক রহমান চাইলে এক্সপ্লেইন নাও করতে পারতেন। তবে আমার কাছে মনে হয়েছে যে একজন আ দলের চেয়ারপারসন এবং একই সঙ্গে তাকে ঘিরেই যখন পুরো রাজনীতির কেন্দ্রটাই যখন তাকে ঘিরে, ঠিক সেই জায়গায় উনি যেই ম্যাচুরিটির প্রমাণ দিলেন, তিনি যেইভাবে এক্সপ্লেইন করলেন, যেটি তিনি না করলেও পারতেন, সেই এক্সপ্লেনেশন পরবর্তীতে সেই সিনিয়র সাংবাদিক তিনি এসে আবার একটি পাবলিক গণমাধ্যমে তিনি আবার সেটি বলেছেন। এবং তিনি বলেছেন যে, "আমি স্যাটিসফাইড।" আমি সেই উত্তরটি নিয়ে আমি একটু পরে আসছি। আমি এই ৩ টা জায়গা আমি বললাম। এখন ১ম ঘটনা। ১ম ঘটনাটা হচ্ছে যেটি আমি বললাম যে জামাতের যিনি এলাকায় প্রচারণা করেন, তার আ অবস্থা খুবই ভালো এবং তার অবস্থা এতটাই ভালো যে তার হয়তোবা আগামীর দিনে তার হয়তোবা আম প পরিবারের মানুষজনকে সাধারণ মানুষের মতো চলতে হবে না। তারা খুব ভালোভাবেই চলতে পারবেন। তো ওই রিক্সা চালক আমার কাছে প্রশ্ন করছিল যে তারও কোটি, কোটি টাকা আছে।
তার কোটি টাকার সোর্স আমরা সাধারণ জনগণ জানতে চাই না কেন? একজন রিকশাওয়ালা আমাকে প্রশ্ন করছেন। তখন তিনি বলছেন যে, "দেখেন, তার ইনকাম সোর্স নিয়ে আমরা প্রশ্ন করছি না, কিন্তু সব জায়গায় বিএনপির ইনকাম সোর্স নিয়ে প্রশ্ন করছি। কারণ বিএনপির কিছু, কিছু নেতাকর্মী ওই চাঁদাবাজি, দখলবাজির কারণে এতটাই হাইলাইটেড হয়েছে ৫ আগস্টের পরে যে তাদের অ্যাক্টিভিটিজ এর কারণে পুরো বিএনপিকে এখন দোষারোপ করা হচ্ছে।" এটা এই কথাটি বলার জন্য হচ্ছে আমি ১ম ঘটনাটি আমি তুলে ধরলাম। দ্বিতীয়ত যেই ব্যাপারটি পুরোটাই হচ্ছে মানে আলোচনার পুরো অংশটাই হচ্ছে তারেক রহমানের গাড়ি নিয়ে। গাড়ি কাণ্ড নিয়ে বা গাড়ির যেই বিষয়টি সামনে এসছে সেটি নিয়ে। এখন আমার প্রশ্ন, আমার কথা হচ্ছে দর্শক, যে তারেক রহমান যেটি ব্যাখ্যা দিয়েছেন, যে এক্সপ্লেনেশন তিনি সেই সিনিয়র সাংবাদিককে দিয়েছেন, সেটি হচ্ছে কিছুটা এরকম যে, "আমার তো ইনকামই নাই, আমি ইনকাম কি দেখাবো? আমি গত ১৭ বছর দেশের বাহিরে, আমার কোনো ইনকামই নেই, আমি ইনকাম কি দেখাবো?" খুবই যৌক্তিক একটা পয়েন্ট। তার ইনকামই নাই, সে ইনকাম কি দেখাবে? লন্ডনে আপনারা জানেন যে তার স্ত্রী সে কাজ করতেন। আ তিনি সে কাজ করতেন এবং তার আয়ের একটা অংশ আপনার ইয়া হ ওই কি বলে? সংসারের তার আয়ের একটা অংশ দিয়েই কিন্তু সংসার চলত। এট দ্য সেম টাইম বহুবার এই এক্সপ্লেনেশন টি এসছে যে লন্ডনে যে বিএনপির কর্মীরা আছেন, তাদের একটা অংশের সাহায্যে কিন্তু তিনি চলতেন। এখন এই সাহায্যের কথাতেই যদি আমি আসি, তাসনিম জারা, ফুয়াদ এদের মতো নেতাকর্মীরা যখন জনগণের কাছে টাকা ভিক্ষা চেয়ে, অনুদান চেয়ে, দান চেয়েছে যে, "আপনারা আমাকে দান করেন, নির্বাচনের জন্য লাগবে।" তো তারা যদি সাহায্য নিয়ে চলতে পারে, তো তারেক রহমান লন্ডনের যারা ব্যবসায়ী মানে বাংলাদেশী ব্যবসায়ী যারা আছে, তারা যদি তারেক রহমানকে সাহায্য করে থাকে, সেটি কিন্তু আমি দোষের কিছু দেখছি না। ঠিক আছে? আমি আবার এনসিপির অনেক নেতাকর্মীকেও দেখছি যে জনগণের কাছে টাকা তুলতেছে। কারণ তাদের নির্বাচনী প্রচারণার জন্য পয়সা নাই। এবং সেটি খুবই যৌক্তিক। হতেই পারে। তো সেই হিসাবে তারেক রহমানও আমি মনে করি যৌক্তিক। এবং এট দ্য সেম টাইম আমার কাছে যেটি মনে হচ্ছে যে তারেক রহমানের গাড়ি নিয়ে যে প্রশ্নটি উঠেছে। গাড়ি যদ্দূর তারেক রহমান ব্যাখ্যা দিয়েছেন সেটি হচ্ছে গাড়িটি হচ্ছে বিএনপির নামে রেজিস্ট্রেশন করা। এবং তিনি জোর গলায় বলেছেন, "আপনারা চাইলে চেক করতে পারেন।" এটা হচ্ছে দলের নামে রেজিস্ট্রেশন করা এবং দলের তরফ থেকে এটি তারেক রহমানের জন্য দেয়া হয়েছে। তারেক রহমান দলের হয়ে এই গাড়িটি ইউজ করবেন। যেহেতু তিনি দলকে প্রতিনিধিত্ব করছেন। তৃতীয়ত হচ্ছে তারেক রহমানের যে বাড়ি, বর্তমান বাড়ি, সেই বাড়িটি হচ্ছে তারেক রহমানের নামে না, সেই বাড়িটি তারেক রহমানের মায়ের নামে। মানে আপনার মরহুমা বেগম খালেদা জিয়ার নামে হচ্ছে সেই বাড়িটি এবং সেই বাড়িটি সন্তান হিসেবে তারেক রহমান প্রাপ্য এবং তারেক রহমান সেই বাড়িটি ব্যবহার করছেন। অতএব এই জায়গাটিতে আমার মনে হয় না এর থেকে বড় মানে ব্যাখ্যা আর কিছু হতে পারে। এবং তার প্রতিটি পয়সা ব্যাংক ট্রান্সেকশন তিনি সেই সিনিয়র সাংবাদিককে পুরোপুরি এক্সপ্লেইন করেছেন। এখন এই পুরো আলোচনার মধ্যে আমার প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে আমরা যে ৫ আগস্টের পরে যেই রাজনীতির কথা ভাবছি বা যে রাজনীতির কথা আমরা বলছি, আমরাই কি সেই রাজনীতি আদৌ করতে পারছি কিনা বা আমরা সেই রাজনীতি কি এখন পর্যন্ত আপহোল্ড করতে পারছি কিনা? আমরা সেই রাজনীতির শিষ্টাচার বজায় রাখতে পারছি কিনা? ব্যবহার আমরা ঠিকমতো করতে পারছি কিনা? এটা আমার একটা বড় প্রশ্ন। আমি যদি দেখি আমি আমি একজন সংবাদকর্মী হিসাবে আমি খুবই আপনার বিএনপির নেতাকর্মীদের চালচলন দেখছি, অবজার্ভ করছি। আমি যদি বলি 90% বিএনপির কর্মীরা বা নেতারা, আমি কর্মীদের কথা বাদই দিচ্ছি, আমি নেতাদের কথা বলছি যে নেতারা কিন্তু এখন পর্যন্ত কাউকে হেয় করে, ছোট করে আপনার কোনো প্রচারণা চালাচ্ছেন না। কিন্তু অপরদিকে আমরা কিছু দলকে দেখছি যারা টক শোজ থেকে নিয়ে সব জায়গায় বিএনপিকে টার্গেট করে কথা বলছেন। তো এই জায়গাটিতে ভাই রাজনীতিতে আপনার পক্ষ প্রতিপক্ষ থাকবে। রাজনীতিতে পক্ষে বিপক্ষে থাকবে। একটা মতামতের সাথে আপনি একমত নাই হতে পারেন। আমি একমত নাই হতে পারি।
সেটার সেটার ভাষা গালি হতে পারে না, সেটার ভাষা পার্সোনাল অ্যাটাক হতে পারে না, এরকমটা হতে পারে না। তবে বিএনপিকে নিয়ে যে পার্সোনাল অ্যাটাক হচ্ছে, হ্যাঁ? মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিএনপি কিন্তু সেটারও কাউন্টার দিচ্ছে না। আমি বুঝি না যে আসলে বিএনপির ভিতরে কি আছে? বিএনপি আসলে কেন এত ভদ্র বা আপনার হওয়ার কি অর্থ? মানুষ এত জায়গা থেকে এত গালি দিচ্ছে, এত নেগেটিভ মার্কেটিং করছে। একদল তো একটা বট বট বাহিনী আমরা যদ্দূর যেটা আমরা এখন বলি যে এরকম বট বাহিনী আছে যারা হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি বিএনপির কে নিয়েই মগ্ন। হ্যাঁ? তো এইগুলো করে কারা করছে? কোন শীর্ষ নেতার আহ্বানে কিংবা আইডিয়ায় এগুলো হচ্ছে? এখন তো মাঠে আওয়ামী লীগ নাই। মাঠে যেহেতু আওয়ামী লীগ নাই তাহলে এখন কারা করছে বিএনপির এগেইনস্টে? বিএনপি ডেফিনিটলি বিএনপির নিজের সম্মান নষ্ট করবে না। ডেফিনিটলি বিএনপি বিএনপির ইমেজ নিজে নষ্ট করবে না। তো যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, তার মানে কি বিষয়টা আবার আবার এরকমও হয়ে যায় যে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, মানে দৃশ্যমান মাঠে নাই, তার মানে এগুলো কারা করছে? দেশের রাজনীতিকে আমরা মানে সুস্থ করতে পারছি কিনা, সুস্থ একটা পরিবেশ দেখতে পারছি কিনা দেশের রাজনীতিতে, এটি আমার একটাই বড় প্রশ্ন। তো দর্শক, এই যে তারেক রহমানের গাড়ি, বাড়ি এগুলো নিয়ে নানান রকমের প্রশ্ন আছে। আমি মনে করি যে আগামী ৫ বছর পর যদি somehow বিএনপি ক্ষমতায় আসে কিংবা somehow তারেক রহমান আপনার ৫ বছর দেশে কাটিয়ে ফেলেছেন। ৫ বছর পরে আমরা জনগণরা একত্রে প্রশ্ন করতে পারি তারেক রহমানের অ্যাসেট নিয়ে, তারেক রহমানের ইনকাম নিয়ে। তখনও যদি তিনি ৬ কোটি টাকা দেখান তার বাৎসরিক এই তার ইনকাম, ঠিক আছে? তাহলে আমার সেটি নিয়ে প্রশ্ন থাকবে। যদি আগামী ৫ বছর পরে, ৫ বছর পরে তিনি ৬ কোটির জায়গায় ৬০০ কোটি টাকা ইনকাম করুক, কোনো সমস্যা নাই। কিন্তু সেই ৬০০ কোটি টাকার হিসাব জনগণকে দিতে হবে। এবং আমি যদ্দূর বিশ্বাস করি যে তারেক রহমান যদি আগামী ৫ বছর পর জনগণকে সঠিক, ধরেন ১০০ কোটি টাকা তিনি ইনকাম করেছেন। সেই ১০০ কোটি টাকাই যদি তিনি দেখাতে পারেন, আমি মনে করি জনগণ সেটি অ্যাপ্রিশিয়েট করবে এবং জনগণ সেটিকে পজিটিভলি নিবে। কারণ হচ্ছে তিনি লুকানোর চেষ্টা করেন নাই। অতএব দর্শক, আমরা মনে করি যে বর্তমান যে ক্রাইসিসের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতি যাচ্ছে, সেই ক্রাইসিস মুহূর্তটা আমাদের পার করা উচিত। একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যদি ক্ষমতা গ্রহণ করে, তারপর আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা আ আ নরমাল পরিবেশে আপনার ফিরবে। কিন্তু সেই নরমাল পরিবেশে ফেরার আগেই যদি আমরা নানা রকমের কথা, নানা রকমের অপরাজনীতি নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে এটি আমাদের বর্তমান যে আপকামিং যে নির্বাচন আছে, সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনকে আপনার ডিস্টার্ব করবে। সেই নির্বাচন ঠিকমতো হতে দিবে না এবং সেই নির্বাচন যদি ঠিকমতো না হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আরেকটা বড় ক্রাইসিসের দিকে আপনার চলে যাবে বলে আমি মনে করছি। কারণ ইতিমধ্যেই আপনার বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হওয়া শুরু করেছে এবং এই অপরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে যদি বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের না যায় তাহলে আমার কাছে মনে হয় যে সংকট আরো ভয়াবহ হবে এবং এই সংকট আমাদের এই সংকট থেকে বের হওয়ার আমাদের কোনো পথ জানা আছে কিনা সেটি আমি জানি না। বাট দর্শক, আপনারা কি জানেন কিনা বা আপনাদের কি মতামত সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।